দিনটায় প্রথম দেখা, যেভাবে হঠাৎ দেখা হয়, হয়নি নাটকে কোনো আলাপ, হয়নি পরিপাটি পরিচয়, তবু সাদা কালো ইচ্ছের প্রেমে ওই মেয়ে তোর উপর রাম প্রেমে, তুই কথা আমি সুর প্রচলিত, তোর প্রেমে পড়ি রোজ নিয়মিত, যদি ইচ্ছেরা মাঝরাতে আসে, যাব বন্ধুতা ছাড়িয়ে ও পাশে, আর খাঁচা ভরে রাখা যত বেলুন সব ছেড়ে দেব শহরের আকাশে। চল মেয়ে তোর সাথেই হাঁটতে যাব, চল মেয়ে তোর সাথে এক কাপ কফি খাবো, চল মেয়ে তোর সাথেই হাঁটতে যাব, চল মেয়ে তোর সাথে এক কাপ কফি খাবো, চল মেয়ে তোর সাথেই হাঁটতে যাব, চল মেয়ে তোর সাথে এক কাপ কফি খাবো, চল মেয়ে তোর সাথেই হাঁটতে যাব, চল মেয়ে তোর সাথে এক কাপ কফি খাবো। নমস্কার, নিউজ টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি অনিন্দ, আমার বাঁ পাশে সানাই, আমার ডান পাশে রোশনি। না, আমি আবার আমার প্রিভিয়াস প্রফেশনে ফুল টাইম ফেরত চলে যাইনি। আসলে 42 বছর পর এই ভদ্রলোক উনি আবার বড় পর্দায় ফিরছেন। 22শে মার্চ অতি উত্তম সিনেমাটার নাম। এই সিনেমাটার পরিচালনার দায়িত্বে রয়েছেন সৃজিত মুখার্জি। সেই ছবিটাতে সানাই আবার সৃজিতদার সাথে একসঙ্গে জুটি বেঁধে সঙ্গীত পরিচালনা করেছে। আমি আর রোশনিও রয়েছি ছবিটাতে উত্তম কুমারের সঙ্গে, এবং গৌরব দাও রয়েছে। যেটা বক্তব্য সেটা হচ্ছে তোদের দুজনের কাছে আজকে, যেহেতু আমি আবার অ্যাঙ্কারিং মোডে রয়েছি। ব্যাপার প্রশ্নগুলো তুমি করলে উত্তরটা কে দেবে? আমাদের অনিন্দ অ্যাকচুয়ালি আমাদের যখন ইন্টারভিউ আমাদের মুখপাত্র হিসেবে অনিন্দ কাজ করে, কিন্তু আজকে যে ওখানে যেখানে বসে গেছে খুবই ভয়ের ব্যাপার, ওর প্রশ্ন করলে তো উত্তর দেওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। আমি প্রশ্নগুলো চেষ্টা করবো সেরকমভাবে রাখতে। আচ্ছা, যেহেতু আমাদের জেনারেশন নিয়ে অনেকটা কথা হচ্ছে, অ্যাকচুয়ালি ঠিক আমার জেনারেশন বলতে পারবো না, বিকজ একটু পরে জেনারেশন, আমার 35 হয়ে গেল প্রায়। বিশেষ করে এই জেনারেশন, মানে যারা এখন সোশ্যাল মিডিয়া জেনারেশন, ইনস্টাগ্রাম জেনারেশন। তুই ইনস্টাগ্রাম নিয়ে অনেক কথা বলতে পারবি। হ্যাঁ, একটু মানে সোশ্যাল মিডিয়া আজকের দিনে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, হয়তো ওই বড় পর্দার যেই হাতছানিটা সেটাও কোথাও গিয়ে আমরা ইগনোর করতে শিখে গেছি। বিকজ আমরা ছোটো ছোটো ক্লিপিংসের থ্রু দিয়ে যাদেরকে বড় পর্দায় দেখে অভ্যস্ত তাদেরকে আমরা হাতের ফোনের মধ্যেই পেয়ে যাচ্ছি। কিন্তু সেখানে দাঁড়িয়েও আজকে যখন উত্তম কুমারের গলা আমরা একটা রিলের মাধ্যমে শুনতে পাই, তখনও কিন্তু গায়ে কাঁটা দিয়ে ওঠে। অ্যান্ড আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা যারা ফিল্ম স্টুডেন্টস, তারা যখন কলেজে গিয়ে পড়াশোনা করি, যখন কোনো ছবি দেখে কিছু শেখার জন্য দেখি, অভিনয় হোক, সেটা স্ক্রিপ্ট রাইটিং হোক, ক্যামেরা হোক, পজিশন হোক, হোয়াট এভার ইট ইজ, সেখানেও কিন্তু আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলি, ফার্স্ট ছবি আমি দেখেছিলাম হচ্ছে নায়ক। তো সামওয়্যার ডাউন দ্য লাইন আজকের জেনারেশনের জন্যেও কিন্তু উত্তম কুমার ততটাই মানে পেডেস্টালে আছে যতটা আমাদের আগের প্রজন্মের কাছে ছিল। কিন্তু আমার এখানে তোর কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তুই বলছিস তুই যখন ফিল্ম স্কুলে পড়াশোনা করছিস, তো ফার্স্ট অফ অল এখানে একটা কোথাও ন্যারো ডাউন করছে আমরা পজিশনটা, যে তুই ফিল্ম স্কুলে যাচ্ছিস, তো তোর কাছে ওই অ্যাক্সেসটা রয়েছে। আমি বলছি যে আজকের দিনে যে 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছরের ছেলেমেয়েরা বা জাস্ট কলেজে দিচ্ছেন, যে ফিল্ম স্টাডিজ পড়ে না, যে সাহিত্য পড়ে না, মানে সাহিত্য নিয়ে পড়াশোনা করছে না, যে ধর ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছে বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, তার কাছে উত্তম কুমার অ্যাকর্ডিং টু ইউ কতটা পৌঁছতে পারবে, বা হাউ সেলেবল ইজ দ্য কনসেপ্ট অফ উত্তম কুমার টু দেম? বিকজ তোর সোশ্যাল মিডিয়াতে তুই যেহেতু এতটা অ্যাক্টিভ, যে তারাও যেহেতু সোশ্যাল মিডিয়াতে এতটা অ্যাক্টিভ, তুই কোথাও না কোথাও তো তাদের ফিডটাও তুই তোর চোখে পড়ে। অ্যাবসলিউটলি আজকের দিনে দাঁড়িয়ে উত্তম কুমারকে আমরা হয়তো ওইভাবে এভরিডে দৈনন্দিন
জীবনে আমরা টেলিভিশনে দেখতে পাই না, ছোটো পর্দায়। হ্যাঁ, আমরা হ্যাঁ ঠিক আছে, আমি আমাদের পরের জেনারেশনের কথাও যদি বলি, তারাও দেখতে পায় না। কিন্তু যেই প্রযুক্তিটা আমরা ব্যবহার করে আজকে উত্তম কুমারকে বড় পর্দায় আবার মানে এনেছি, মানে আনতে পেরেছি সবাই, মানে সৃজিতার আইডিয়েশনটা এমনই ছিল, সেখান থেকে দাঁড়িয়ে অ্যাটলিস্ট উত্তম কুমারের মহিমার জন্যে তারা না গেলেও তারা এই প্রযুক্তিটাকে কীভাবে ব্যবহার করেছে সেইটা যে দেখার জন্য তো ডেফিনেটলি হলে যাবে। অ্যান্ড উত্তম কুমার আই ডোন্ট থিঙ্ক ক্যান বি ইররেলেভেন্ট ফর এনিওয়ান অ্যাট এনি পয়েন্ট ইন দেয়ার লাইফ, বিকজ হি ইজ দ্য, মানে আজকে যারা অভিনয়টা বোঝে, যারা অভিনয় আর মানে এই যে 15-16 বছরের বাচ্চারা যারা এখন সবে ইনস্টাগ্রাম ওইভাবে দেখছে, ইউজ করছে, তাদের জন্যও কিন্তু এটা খুব মানে স্ট্রেঞ্জ একটা জিনিস যে আরে আমার ঠাকুরদা ঠাকুমারা ইনাকে দেখতেন, তাদেরকে আমরা আবার হলে দেখতে পাবো। সো আই থিঙ্ক দ্যাট ইজ ওয়্যার দ্য রেলিভেন্সি ক্লিকস, মানে তারা যাকে দেখে এসেছে বড় পর্দায়, আমরাও তাকে দেখতে পাবো বড় পর্দায়। সো আমার মনে হয় তাদের জন্য দ্যাট ইজ দ্য মোস্ট এক্সাইটিং পার্ট। অ্যান্ড অন টপ অফ দ্যাট, মানে আমরা যারা অভিনেতা, আমরা যারা অভিনয় করেছি, তাদের জন্য উত্তম কুমার অ্যান্ড অভিনয় ইজ মানে সিনোনিমাস টু ইচ আদার। করব, আলবাত করব। I will go to the top, the top, the top. রেলিভেন্সি নিয়ে যেটা মানে আমার যেটা মাথায় এলো, মানে অনেকক্ষণ ধরে শুনছি বলে, উনি কতটা রেলিভেন্ট হলে আজকের দিনের নায়ক নায়িকাদের সাথে এক স্ক্রিনে ওনার এক্সপ্রেশনটা তাল মিলিয়ে মানে যাচ্ছে, এর থেকে বড় রেলিভেন্সি তো আর হতে পারে না। মানে উনি যখন মানে তোমাকে একটা এক্সপ্রেশন দিচ্ছে বা তোমার কথা একটা এরমভাবে ট্যাক করে এরম তুড়ি মেরে হাসিটা দিল, মানে উনি অ্যাহেড অফ টাইম ছিলেন বলেই আজকের অভিনয়ের সাথেও ওনার অভিনয়টা ঠিক ঠিক। আমার একটা এখানে লেট মি প্লে দ্য ডেভিলস অ্যাডভোকেট, যদিও আমি এই ছবিতে রয়েছি, আমি চাই ছবিটা চলুক এবং সবাই দেখুক। লেট মি প্লে দ্য ডেভিলস অ্যাডভোকেট। তুই যেহেতু ইয়াং জেনারেশনের সাথে তোর একটা অদ্ভুত ইন্টারাকশন আছে, তুই যেহেতু কলেজ ফেস্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে অসম্ভব মানে ভীষণ সংখ্যায়, প্রচুর সংখ্যায় খুব ইয়াং ছেলেমেয়েরা থাকে, উপস্থিত থাকে, বিশেষ করে যারা লেট টিনস বা আর্লি অ্যাডাল্টহুড সবে সদ্য প্রাপ্তবয়স্ক হয়েছে, প্রাপ্তমনস্ক নয়, প্রাপ্তবয়স্ক হয়েছে, ভোটাধিকার পেয়েছে, তাদের কাছে উত্তম কুমার কতটা সেলেবল। এবং তুই যেহেতু তাদের ভাইবটা পাচ্ছিস, মানে আমি বলতে পারি আমার ভাগ্নের কাছে আমি যদি বলি উত্তম কুমার, ও হয়তো এমন একটা এক্সপ্রেশন দেবে যে সো আমাদের কাছে, আমরা সবসময় আমরা বলছি, আমরা যারা কোনো রকমভাবে লিটারেচার রিলেটেড কোনো ফিল্ডে রয়েছি, বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছি, স্বাভাবিক আমরা উত্তম কুমার অভিনয় দেখেছি, আমি রোশনি অভিনেতা, আরে নায়ক এই অভিনয়, আরে ধর্মীমিত এই অভিনয়, আমি তাদের কথা বলছি না, আমি ছেড়ে দিচ্ছি তাদের কথা। আমি বলছি নর্মাল, যাদের শৈল্পিক কোনো রকম সত্তা নেই আলাদা করে, বা তারা অন্তত অবগত নয়, সেই রকম ছেলে মেয়ে, তুই ইঞ্জিনিয়ারিং কলেজ হোক বা ইকোনমিক্সের কলেজ হোক বা অন্য কোনো বিষয়ের কলেজে তুই গিয়ে পারফর্ম করেছিস, ওয়াই ডু ইউ থিঙ্ক দে উইল কাম এন্ড ওয়াচ ইট? এটা তো শুধুমাত্র মানে অ্যাকচুয়ালি সেই সময় আমি যেটা আমি বলবো কলেজ স্টুডেন্টদের, মানে তুমি যাদের কথা বলছো তাদের প্রবলেম একটাই, উত্তম কুমারকে নিয়ে নয়, তাদের প্রবলেমটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সই তোমাকে করতেই হবে, তোমার অনেক পাগলামি সহ্য করেছি, কিন্তু আর না। উত্তম কুমারের এই ছবিগুলোই যদি এখন নতুনভাবে কালার করে, এখন অগবধূ সুন্দরী ক্ষেত্রে, মানে না অগবধূ সুন্দরী কালারেই শ্যুট হয়েছিল, আমি হচ্ছে পুরোনো ছবিগুলো যদি মুঘল আজমের মতো কালার করে নতুনভাবে বের করে, আমার মনে হয় অনেক ইয়াং জেনারেশান সেই ছবিগুলো তখন হয়তো দেখবে, বা যারা অ্যাকচুয়ালি যারা দেখার, আমি বলবো আমার বয়সী অনেকেই আছে যারা উত্তম কুমারের ছবি দেখেনি, আবার অনেকে আছে আমার থেকে বেশি দেখেছে, এবং সেটা পুরোটাই না ডিপেন্ড করে পার্সেন্ট টু পার্সেন্ট না, এবং তুমি কোন এনভায়রনমেন্টে বড় হচ্ছে, তা সেই বাড়িতে উত্তম কুমারকে নিয়ে কতটা চর্চা আছে, তারা কতটা সিনেমা দেখে, তার উপর ডিপেন্ড করছে। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু রোশনি তখন প্রযুক্তির কথা বলছিল, যে কোথাও এই প্রযুক্তিটা সেই 17 বছর, 18 বছর, 20 বছর, 19 বছর, 21 বছরের ছেলে মেয়েদের কাছে অ্যাপিল করতে পারে। ফার্স্ট হচ্ছে যেই টার্মিনোলজিটা আমরা ব্যবহার করছি, ভিজুয়ালি যেটা ইউজ করা হয়েছে, রোটোস্কোপি, যেটার একটা ফল আমরা খুব এই জেনারেশনের কাছেও, যেহেতু হলিউডের ছবি তারা প্রচুর দেখে, রবার্ট জেমিকিসের ছবি ফরেস্ট গাম্প 1994-এ সম্ভবত রিলিজ করেছিল, টম হ্যাঙ্কস যেটাতে অভিনয় করেছিলেন, টম হ্যাঙ্কস এবং রবিন রাইট, মানে হাউস অফ কার্ডসের রবিন রাইট। সেইখানে রোটোস্কোপির আমরা একটা দারুণ উদাহরণ দেখেছিলাম, রোনাল্ড রিগানকে এবং এলভিস প্রেসলিকে আনা হয়েছিল, এবং
ফ্যান্টাস্টিক। কিন্তু কোথাও কি আজকে তোর মনে হয় যে যেহেতু বাংলা সিনেমায় দাঁড়িয়ে প্রথম হলো যে প্রিন্সিপাল ক্যারেক্টার অফ আ মুভি, সেইটা পুরোটা এরকমভাবে গ্রাফিক্যালি ডিজাইন করা যায়, নয় দিস ইজ নট অ্যান অ্যানিমেশন ফিল্ম, কারেক্ট? সেইটা কি কোথাও এই জেনারেশনের কাছে আপিল করতে পারে, তাদেরকে কি হলে টানতে পারে? ডেফিনেটলি আমার মনে হয় যে আজকে যখন সারা পৃথিবীতে এআই নিয়ে এত সমালোচনা চলছে, এত পরিচর্চা চলছে, সেখানে দাঁড়িয়ে দিস ইজ সামথিং যেটা প্রথমবার এআই ইউজ করে। হ্যাঁ, এআইটা অবভিয়াসলি আমরা ভিজুয়ালসে ইউজ করা হয়নি, এখানে উত্তম কুমারের ভয়েসে ওটাকে আরও পারফেকশন আনার জন্য আগে সুরজিৎ বন্দ্যোপাধ্যায় উনি ডাব করেছেন সবকটা ডায়লগ, তারপরে ওনার ভয়েসে যে টোনালিটি আছে, স্যাংশন আছে, সেগুলোকে ওভারলে করা হয়েছে। সো ইটস লাইক মানে যেইভাবেই গলাটা রেকর্ড করা হয়েছে তার ওপরে উত্তম কুমারের গলাটা আমরা শুনতে পাবো। সো আমরা যেটা শুনবো কিন্তু ওটা এক্স্যাক্টলি অ্যান্ড অ্যাকচুয়ালি উত্তম কুমারেরই গলা। সো এই টেকনোলজিটা হ্যাজ বিন ইউজড ইন কেস অফ মেকিং সে সংস। আজকে কিশোর কুমারের গলায় অন্য একজন গান গাইছে কিন্তু কিশোর কুমারের গলা শোনা যাচ্ছে। সো ওইগুলো ছোট ছোট মানে মাপে ইউজ করা হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেটা অনিন্দ বলছে যে এরকম একটা প্রিন্সিপাল ক্যারেক্টার, দ্য হিরো অফ দ্য ফিল্ম, দ্য মেন ক্যারেক্টার অফ দ্য ফিল্ম, তাকে এইভাবে মানে আমাদের সঙ্গে হাঁটছে, চলছে, কথা বলছে, হাত ধরছে, জড়িয়ে ধরছি, খাবার খাওয়াচ্ছি, সব করা হচ্ছে। সো আই থিঙ্ক এইটা যদি অডিয়েন্সকে না টানে, আমার মনে হয় অবভিয়াসলি অডিয়েন্সকে টানবে, বিকজ দিস ইজ নিউ অ্যান্ড দিস ইজ ইন্টারেস্টিং। অ্যান্ড আমার মনে হয় আজকালকার অডিয়েন্স যাদের কথা বলা হচ্ছে, দ্য ইয়াঙ্গার জেনারেশন, দ্য 15-16, দে অলওয়েজ লুক ফর সামথিং নিউ, বিকজ তারা খুব তাড়াতাড়ি পুরোনো জিনিসে বোর হয়ে যায়। সো এই এমন একটা জিনিস, এমন একটা নতুন চমক যে এটা মানুষ টানতে বাধ্য। উড়তা পাঞ্জাব দেখেছো, মারতা বেঙ্গল দেখোনি? আসলে আমি তোমায় ভুল বুঝেছিলাম। ইউ আর আ রিয়েলি নাইস পারসন। উত্তম কুমারের ভূত ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তোমাদের এসে দেখা দেন, নানান কস্টিউমে, নানান বয়সে মামদবাজি হচ্ছে। মামদো নয়, বেমদত্তি চ্যাটার্জি তো। Shut up! এই পোড়া দেশে এই সময় এক ভক্তের কাছে তার ঈশ্বর নেমে এসেছে, এটা তোমরা মেনে নিতে পারছো না? একেই বলে প্রেম, একেই বলে সে 4 অক্ষরের ভালোবাসা। এখনো তো সেই তোমাকেই বন্ধু ভাবি, ও হাসি আজও চিরদিনের চাবি। সব গুজব, এগুলো কি পুরোটাই মিথ্যে নাকি খানিকটা? আমরা ছায়ার জগতে বিচরণ করি তো, কাজে আমাদের রক্ত মাংসের জ্যান্ত শরীরটা জনসাধারণের সামনে খুব বেশি করে তুলে না ধরাই ভালো। তুমি বলো নমস্য। তো আমার মতে সেই জন্যেই মানুষ যেহেতু কোনোদিন ইররেলিভেন্ট হবে না, সেরকমভাবেই এরকম একজন মহামানুষ তো ইররেলিভেন্ট কিছুতেই হবেন না, যেই মানুষ অভিনয় এবং প্রযোজক হিসেবে 1964 সালে যতুগৃহর মতো একটা ছবি করতে পারে, যেটার অনেক পরে 80-র দশকে ক্রেমার ভার্সেস ক্রেমার আমরা দেখেছি, হলিউডে তৈরি হয়েছে সেপারেশন নিয়ে, একদম প্রতি সেপারেশন নিয়ে, এবং তারপরে হাউ টু গো অ্যাবাউট ইট ইন সিভিলাইজড ওয়ে, ডাস্টিন হফম্যান এবং মেরিল স্ট্রিপকে নিয়ে। এখন নোয়া বম্ব্যাক, অ্যাডাম ড্রাইভার এবং স্কারলেট ইভানসনকে নিয়ে তারপরে ছবি করেছে ম্যারেজ স্টোরি। তো এরকম একজন ভদ্রলোক, এরকম একজন ভিশনারি, এরকম একজন শিল্পী আমার মনে হয় উইল পেনিট্রেট জেনারেশনস অ্যান্ড ফিউচার জেনারেশনস ফর দ্য টাইম টু কাম।